আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমত এবং তার দয়ায় সুস্থ সবল এবং নিরাপদে আছো। বাংলাদেশ তথা সারা বিশ্বের আজকে এই সার্বিক পরিস্থিতির কারণে আমাদের বিদ্যালয়ের পাঠ কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে। এই পাঠ কার্যক্রমকে স্বাভাবিক গতিতে রাখতেই আমাদের এই অনলাইন ক্লাসগুলোর আয়োজন। আমি মেনন আহমেদ, বিজ্ঞান বিষয়ের শিক্ষক, নভেশন মডেল স্কুল। আজকে তোমাদের সাথে আমি সপ্তম শ্রেণীর অষ্টম অধ্যায় শব্দের কথা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে সপ্তম অধ্যায়টি শক্তির বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করেছিলাম, শক্তির বিভিন্ন শক্তি নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা শব্দ শক্তি পেয়েছিলাম, এই শব্দ শক্তি পেয়েছিলাম। এই শব্দ শক্তি নিয়ে আমরা এই অধ্যায়টিতে পূর্ণাঙ্গ এবং বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আসি শব্দ ও এর ধরন। আমরা যা কিছু শুনতে পাই সবই শব্দ। মনে করো তুমি একটি স্টিলের বাটি হাত থেকে মেঝেতে ফেলে দিলে, একটি কর্ষ শব্দ তুমি শুনতে পারো। আরেকবার একটা ব্যাপার চিন্তা করো, তুমি সকালে অ্যালার্ম ঘড়ির শব্দে ঘুম থেকে জাগলে, জেগে তুমি স্কুলের দিকে রওনা হলে, স্কুলের দিকে যাওয়ার সময় তুমি বাসা থেকে বের হয়ে তোমার বাসার গলির সামনে পুকুরে কেউ শুনতে, সেটা এক প্রকার শব্দ। রাস্তায় আসলে গাড়ির হর্নের শব্দ শুনতে পেলে, রিক্সার টুংটাং বেলের শব্দ শুনতে পেলে, স্কুলে আসলে সহপাঠীদের কথা শুনতে পেলে, স্যার কী বললো ক্লাসে সেগুলো শুনতে পেলে, ক্লাসের শেষে স্কুলে বেল ঘন্টা পড়লো সেগুলো শুনতে পেলে। তাহলে শব্দটা কি সেটা আমরা বুঝলাম। এবং এগুলো শব্দটা দুই ধরনের, একটা হলো শ্রুতি, একটা হলো সুরযুক্ত এবং সুরহীন। সুরযুক্ত শব্দগুলো হলো যেগুলো আমাদের শুনতে একটু ভালো লাগে বা আমরা যেগুলো একটু শুনলে একটু আরামদায়ক বোধ করি। যেমন আমরা বিভিন্ন মিউজিক শুনি, বিভিন্ন বাদ্যযন্ত্রের শব্দ শুনি, এগুলো হলো সুরযুক্ত শব্দ। আর সুরহীন শব্দ কোনটি? সুরহীন শব্দ হলো যে শব্দগুলো শুনলে আমাদের মাঝে বিরক্তি ভাব প্রকাশ করে। মানে এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো শুনলে আমাদের মাঝে একটা বিরক্তি ভাব প্রকাশ করে, সেগুলো সুরহীন শব্দ। যেমন পুকুরের ঘেউ শুনলে আমাদের কারোরই ভালো লাগার কথা না। আবার রাস্তায় বেরোলে গাড়ির প্যাপ হর্নের শব্দ, রিক্সার টুংটাং বেলের শব্দ, এগুলো শুনতে আমাদের ভালো লাগে না। তাহলে এগুলো হলো সুরহীন শব্দ। তাহলে সুরযুক্ত এবং সুরহীন শব্দগুলো কি সেটা আমরা বুঝতে পারলাম। যে শব্দগুলো শুনতে ভালো লাগে সেগুলো সুরযুক্ত, এবং যে শব্দগুলো শুনতে ভালো লাগে না সেগুলো সুর। শব্দের উৎপত্তি। শব্দের উৎপত্তিটা কোথায় বা কীভাবে শব্দের উৎপত্তিটা হয়? শব্দের উৎপত্তি হয় সাধারণত কম্পনের দ্বারা। একটা উদাহরণ দেই, তোমাদের স্কুলের যে ঘন্টা বাজানো হয় সেই ঘন্টাটি যদি তোমরা ঘন্টা বাজানোর পর যদি ঘন্টাটি তোমরা হাতে স্পর্শ করো, তাহলে দেখবে যে ঘন্টাটি কাঁপতেছে বা একটা ঘন্টার মধ্যে একটা কম্পন আছে। এই কম্পনের সাহায্যেই শব্দ উৎপন্ন হয়। তারপরে আরেকটি উদাহরণ সহজভাবে তোমরা বাসায় করতে পারো। একটি স্টিলের বাটির মধ্যে পানি নিবে, পানি নিয়ে বাটিটি পানি দ্বারা পূর্ণ করে বাটির এক প্রান্তে তুমি একটি চামচ দ্বারা আঘাত করার ফল দেখা গেল যে পানির মধ্যে এক ধরনের ঢেউ খেলছে। তো এই ঢেউ খেলার কারণটি হলো কম্পন, এবং আঘাত করার ফলে তুমি একটা শব্দ শুনছো। তো যে কম্পনটা হচ্ছে সেই কম্পনের কারণেই এই শব্দটা সৃষ্টি। তাহলে শব্দ কিভাবে উৎপন্ন হলো সেটাও তুমি বুঝতে পারলে। শব্দের সঞ্চালন বা শব্দের কিভাবে শব্দটা এক স্থান থেকে আরেক স্থানে যায়। আমার সামনে একটা শব্দ হলো, সেটা আমার কানে আসা অবধি সেটা কীভাবে আসবে সেটাই হলো শব্দ সঞ্চালন। তোমাদের মাঝে প্রশ্ন আসতে পারে না যে শব্দটা হলো আমার রুমের ওই কর্নারে, কিন্তু আমি রুমের এই কর্নার থেকে কীভাবে শব্দ শুনতে পারি? একটি সাধারণ একটি বিষয়। আমরা জানি বায়ু একটি পদার্থ, বাতাস একটি পদার্থ। আমরা যদি রুমের ওই প্রান্তে কোনো শব্দ করলাম, সেই শব্দটি বায়ুর অণু দ্বারা স্থানান্তরিত হয়, একটি অণু থেকে আরেকটি অণুতে স্থানান্তরের মাধ্যমে সেটি আমাদের বা আমার কাছে রুমের এই কর্নারে সে পৌঁছাবে। তাহলে ওই কর্নারে যে বায়ুর যে অণুগুলো ছিল সেই অণুগুলো কম্পনের মাধ্যমে একটা কম্পন সৃষ্টি হবে। শব্দ সৃষ্টি উৎস হতে একটি
কম্পন সৃষ্টি হবে, সেই কম্পন তার পরবর্তী অণুকে স্থানান্তর করবে, তার পরবর্তী অণুকে স্থানান্তর করতে করতে পর্যায়ক্রমে রুমের ওই কর্নার থেকে এই কর্নারে আসবে। আমি তোমাদের একটা সহজ উদাহরণ দিই। মনে করো তোমার একটি স্প্রিং কোনো একটি বস্তুর সাথে বা কোনো একটি অবলম্বনের সাথে আটকে তুমি যদি স্প্রিংটাকে টানো, দেখবে একটা শক্তি অনুভূত হচ্ছে। তো এই স্প্রিংটা যখন সংকুচিত অবস্থা থাকবে, স্প্রিংটা একদম ছোট হয়ে থাকবে, যখন টানবে তখন স্প্রিংয়ের যে তারটা, সেই তারটা প্রসারিত হচ্ছে। এই ছবিটা দেখে তোমরা সেটা ভালোভাবে বুঝতে পারবে। এইভাবেই দেখে প্রসারিত হচ্ছে। এই শব্দটা ঠিক মানে একইভাবে ঘনবস্তু থেকে হালকা ঘনবস্তুতে বা হালকা ঘনবস্তু থেকে উচ্চ ঘনবস্তুতে স্থানান্তরিত হয় এবং শক্তি স্থানান্তর করে। এই শক্তি এবং এই কম্পনের স্থানান্তরের ফলেই শব্দটা আমরা এক স্থান থেকে অন্য স্থানে শুনতে পাই, বা রুমের ওই কর্নারে যে শব্দটা হলো, সেই শব্দটা আমরা রুমের এই প্রান্তে সেটা শুনতে পেলাম এই অণু কম্পনের মাধ্যমে এবং অণু কম্পন শক্তি স্থানান্তরের মাধ্যমে। তো পদার্থ তো 3 প্রকার: কঠিন, তরল, বায়বীয়। কোন পদার্থে বা পদার্থের মধ্যে শব্দের ব্যাগ কোনটিতে বেশি, কোনটিতে কম, বা কোনটি মানে কোন মাধ্যমে শব্দটা সবচেয়ে বেশি ছড়ায়, এই 3টি পদার্থের মাধ্যমকে আমি বোঝানোর জন্য কয়েকটি উদাহরণ তোমাদের সামনে ধরি। যেমন প্রথমেই কঠিন পদার্থ। তুমি একটি কাঠি বা স্কেল বা কোনো ধাতব দণ্ড তুমি তোমার হাত দিয়ে কানের দিকে ধরে, ঠিক চিত্রটার মতো, এবং অপর প্রান্তে তুমি তোমার বন্ধুকে বললে সেখানে একটা টোকা বা ঘর্ষণে করতে বা আশ্রাতে, তাহলে তুমি শব্দটি শুনতে পাবে। কিন্তু তুমি যেই শব্দ মানে যে পরিমাণ শব্দটি শুনতে পাবে, তোমার যে বন্ধু ওই লোহার দণ্ডটিকে আঘাত করছে বা ঘর্ষণ করছে বা খামচি দিচ্ছে বা আশ্রাচ্ছে, সে কিন্তু ওই পরিমাণ শব্দটা শুনতে পাবে না। তাহলে কঠিন মাধ্যমে তুমি একদম কানের সংস্পর্শে এসে শব্দটা শুনতে পাবে এবং শব্দের ব্যাপ্তিটা বা বিস্তৃতিটা কম। আরেকটা উদাহরণ দিই তরল পদার্থের ক্ষেত্রে একটি বেলুনের মধ্যে তুমি বেলুনটি পানি দ্বারা পূর্ণ করলে এবং পূর্ণ করার পর তুমি বেলুনটি কানের কাছে রাখার ফলে এবং কানের কাছে রাখার পর তুমি বেলুনের অপর প্রান্তে আঙ্গুল দিয়ে ওটাতে ঘর্ষণ সৃষ্টি করলে বা খামচানোর চেষ্টা করলে, তাহলে তুমি বেলুন যে প্রান্তে কান দিয়ে মানে কানের কাছে রাখছো সেই প্রান্তে তুমি শব্দটা স্পষ্ট শুনতে পাবে। কিন্তু বাইরে কেউ এই শব্দটা অতটা স্পষ্ট শুনতে পাবে না এবং অনেক ক্ষেত্রে শব্দটা শুনতেই পাবে না। তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রেও তুমি ছাড়া তোমার পাশে যারা আছে তারা কিন্তু শব্দটা কীভাবে শুনতে পাবে না, শব্দের তীব্রতাটা তুমিই শুনতে পাবে বা তুমি অনুভব করবে। তরল পদার্থের ক্ষেত্রেও প্রায় একই ধরনের ঘটনা, কিন্তু বায়বীয় পদার্থের ক্ষেত্রে একই ধরনের ঘটনা না। বায়বীয় পদার্থের শব্দের পরিধিটা বিস্তৃত, যেটা আমি কিছুক্ষণ আগেই তোমাদের আলোচনা করেছি, যে রুমের ওই প্রান্তে একটা শব্দ করলে এই প্রান্তে সেটা চলে আসলো, তাহলে বায়ুর মাধ্যমে শব্দটা বিস্তৃতিটা ঘটলো। আবার রাস্তাঘাটে চারপাশে আমরা যে সকল শব্দ শুনতে পাই, এই সবগুলো শব্দই বায়ুর মাধ্যমে বিস্তৃতি হয়। তাহলে কোন পদার্থের শব্দের ব্যাগটা কত হবে? তাহলে কোন পদার্থের শব্দের ব্যাগটা কত হবে? কঠিন পদার্থের শব্দের ব্যাগটা সবচেয়ে বেশি হবে এবং তুমি সেটা অনেক দ্রুত শুনতে পাবে। তরল পদার্থের ক্ষেত্রে তার একটু কম এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রে আর একটু কম বা একটু। কঠিন পদার্থের ক্ষেত্রে এই শব্দটা হবে 6420 মিটার পার সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে এই শব্দটা 6420 মিটার দ্রুত স্থানান্তরিত হবে। তরল পদার্থের ক্ষেত্রে 1496 মিটার পার সেকেন্ড বা প্রতি সেকেন্ডে 1496 মিটার বেগে শব্দটা প্রবাহিত হবে। এবং সর্বশেষ আছে বায়ুতে শব্দের ব্যাগটা কম কিন্তু বিস্তৃতিটা বেশি। তাহলে বায়ুতে ব্যাগটা কত হবে? 343 মিটার পার সেকেন্ড বা প্রতি সেকেন্ডে 343 মিটার। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, উৎসতে তো আমরা শব্দ সৃষ্টি করলাম, কিন্তু সেই শব্দটা আমরা কীভাবে শুনতে পাই? আমাদের যে ইন্দ্রিয় যন্ত্রটি আছে, সেই যন্ত্রটির দ্বারা আমরা কীভাবে শব্দটি শুনতে পাই? আমরা যে ইন্দ্রিয় যন্ত্রটির দ্বারা আমরা আমাদের শব্দ শুনতে পাই, যে ইন্দ্রিয় অঙ্গায়ন দ্বারা আমাদের দেহের যে ইন্দ্রিয় অঙ্গায়ন দ্বারা আমরা শব্দ শুনতে পাই, সেটা হলো আমাদের কান। আমাদের কানের
ভিতরে একটা পাতলা আবরণ পর্দা আছে। শব্দ, কোনো উৎস থেকে শব্দ যখন এসে আমাদের সেই কানের ভিতরে পাতলা আবরণ থেকে বা পর্দা থেকে আলোড়ন সৃষ্টি করে বা একটা কম্পন সৃষ্টি করে, সেই কম্পনটি সে পর্দার ভিতরে পাঠিয়ে দেন, ভিতর থেকে সেই কানের ভিতরে পাঠিয়ে দেন, ভিতর থেকে সেই শব্দটি মস্তিষ্কে গেলে আমরা শব্দের অনুভব করি, যার ফলে আমরা ওই শব্দটিকে শুনতে পারি। তাহলে উৎস থেকে কোনো শব্দের উৎপত্তি হলো, সেই শব্দটি আমাদের কানের ভিতরে পর্দাকে আলোড়িত করলো, সে পর্দার শব্দটিকে আমাদের কানের ভিতরে ট্রান্সফার করলো বা স্থানান্তরিত করলো, এবং সেটাই আমাদের মস্তিষ্কে পৌঁছানোর পরে মস্তিষ্ক ইন্দ্রিয় আমাদের শব্দটি শোনার জন্য যে অনুভূতি, সেই অনুভূতিটি প্রকাশ করলো এবং আমরা শব্দটি শুনতে পেলাম। তাহলে আমরা এই পর্যায়টি কাজে লাগিয়ে আমরা শব্দটি শুনতে পাই। আমরা যে শব্দটি শুনি না কেন, এই পদ্ধতিটিকে কাজে লাগিয়ে আমরা এই শব্দগুলো শুনতে পাই। একটা উদাহরণ দিই, ধরো একটি ক্যান, স্টিলের ক্যান, আমরা যে কোল্ড ড্রিঙ্কস খাই যে ক্যানে, সেই ক্যানের একটি প্রান্ত তুমি সম্পূর্ণ কেচি দিয়ে কেটে আলাদা করে ফেলে এবং ওই প্রান্তটিকে তুমি একটি রাবার বা বেলুন দিয়ে মানে একদম টাইট করে আটকে বেলুনটার উপরে তুমি 3-4টা ছোট শস্য দানা রাখার পরে তুমি ক্যানটির নিচে কোনো শব্দ করে সেই শব্দটি শব্দ করো, তাহলে দেখা যাবে যে ওই শব্দের কারণে, শব্দের কম্পনের কারণে বেলুনটি বা রাবারের মধ্যে এক ধরনের কম্পন সৃষ্টি হবে। এই কম্পনটা তুমি বুঝতে পারবে ওই শস্য দানাগুলো নাড়াচাড়া ফলে তুমি এই কম্পনটা বুঝতে পারবে। তুমি বাসায় এই পদ্ধতিটি অবলম্বন করতে পারো বা এইভাবে তুমি ব্যাপারটি বুঝতে পারো বা দেখতে পারো। তারপরে আসি শ্রাব্যতার সীমা বা নয়েজ। একটি উৎস থেকে শব্দ হলো, সেই শব্দটা হলে যে আমরা শুনতে পাবো তা কিন্তু না। এই শব্দটির একটি মাত্রা সর্বনিম্ন যেমন আছে, সর্বোচ্চ তেমন আছে। এই মাত্রাগুলোকে আমরা ডেসিবেল দ্বারা প্রকাশ করি এবং এর একক হলো হার্টজ। এই মাত্রাটিকে আমরা ডেসিবেল দ্বারা প্রকাশ করি এবং একক হলো হার্টজ। যেমন সাধারণত কোনো 20 ডেসিবেলের নিচে বা 20 ডেসিবেলের নিচে কোনো শব্দ আমরা শুনতে পাই না, আবার 20,000 ডেসিবেলের উপরের কোনো শব্দ আমরা শুনতে পাই না। তো আমরা ওই শব্দটাই শুনতে পারবো যে শব্দটার মাত্রা হবে 20 থেকে 20,000 ডেসিবেলের মধ্যে। তাহলে বোঝা গেল মানে আমরা একটা শব্দ উৎসের শব্দ সৃষ্টি করার চেষ্টা করলাম, সেই শব্দটা এতটাই হলো যে এটা মাত্রাটা হবে 20 ডেসিবেলের কম বা 19 ডেসিবেল 18 ডেসিবেল, আমরা শব্দ শুনতে পাবো না। আবার এতটাই মাত্রা হলো যে এটা হলো 21,000 22,000 ডেসিবেল, আমরা সেই শব্দটাও শুনতে পাবো। তাহলে আমরা ওই শব্দটাই শুনতে পাবো যে শব্দের মাত্রাটা হবে 20 থেকে 20,000 ডেসিবেল এর মধ্যে, এবং আমরা এই যে ডেসিবেলটা বা যে মাত্রাটা আমরা শুনতে পাবো, এই মাত্রাটার একককে আমরা জুল হিসাবে প্রকাশ করব। তাহলে বোঝা গেছে যে আমরা কত মাত্রা বা আমরা কোন শব্দটা আমরা বুঝতে পারব। সাপোজ আমি তোমাদের একটা উদাহরণ দিই, কুকুরের শব্দটার মাত্রা অনেক বেশি, 20,000 ডেসিবেলের বেশি, মানে 20,000 ডেসিবেলের বেশি মাত্রার শব্দ কুকুর শুনতে পায়। যেমন পুলিশ চোর ধরার জন্য যে সাইরেন ইউজ করে, পুলিশের কাছে যে সাইরেন ব্যবহৃত হয়, সে ব্যবহারের মাত্রাটা 20,000 ডেসিবেলের উপরে থাকে। তো এর ফলে সেই শব্দটা আমরা শুনতে পাই, সেই শব্দটা শুনতে পাই। আবার আরেকটা উদাহরণ, আমরা মেডিকেল সায়েন্স বা চিকিৎসা বিজ্ঞানে আমরা এই 20,000 বা ডেসিবেলের উপরে শব্দটা ব্যবহার করে থাকি। ধরুন আল্ট্রাসনোগ্রাম। এই আল্ট্রাসনোগ্রাম দ্বারা আমাদের দেহের বিভিন্ন অংশের ছবি, আমরা ত্রিমাত্রিক ছবি নিয়ে থাকি। তো এই ছবিটা নেওয়ার জন্য আমরা 20,000 ডেসিবেলের উপরে একটি শব্দ কম্পনের সাহায্য নিই, বা 20,000 ডেসিবেলের উপরে একটি শব্দ কম্পনের সাহায্যে আমরা এই ছবিটা নিয়ে থাকি, যেটা আমরা আল্ট্রাসনোগ্রাম মেশিনের সাহায্যে নিয়ে থাকি। আমরা সচরাচর সবাই যন্ত্রটা সম্বন্ধে জানি এবং চিনি। তারপরে আসি সুশ্রাব্য শব্দ এবং নয়েজ। একটি শব্দ হলো, সেই শব্দটা সুশ্রাব্য হবে, যেটা আমাদের শুনতে ভালো লাগবে, শ্রুতিমধুর। আবার নয়েজ হবে, যেটা আমাদের শুনলে মেজাজ খিটখিটে হয়ে যাবে, আমাদের শুনতে ভালো লাগবে না, বিরক্তি পাবে। তো যে শব্দটা শুনতে আমাদের ভালো লাগবে সেটা হলো সুশ্রাব্য নয়েজ, এবং যে শব্দ শুনতে আমাদের মোটেও ভালো লাগবে না, আমাদের মেজাজ খিটখিটে হবে, সেই শব্দ হবে নয়েজ। তো এই নয়েজের ফলে আবার শব্দের দূষণ সৃষ্টি হয়। তো মাঝে মাঝে প্রশ্ন আসতে পারে, শব্দ দূষণটা আবার কি? শব্দ দূষণটা হলো
ওই পর্যায়টা, যে পর্যায় পর্যন্ত শব্দটা শুনতে আমাদের ভালো লাগবে এবং আমাদের কোনো প্রকার খারাপ অনুভূতি হবে না, কিন্তু ওই মাত্রার উপরে চলে গেলে এই শব্দ দূষণের শুনতে ভালো লাগবে না এবং শুনতে খারাপ লাগবে। ওই মাত্রাটা কী হবে? শব্দ দূষণ। এই শব্দ দূষণের ফলে আমাদের কিছু ক্ষতি হয়, যেমন আমাদের মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে, আমাদের উচ্চ রক্তচাপ দেখা যেতে পারে, তার বিরক্তি ভাব আসতে পারে, তারপরে দুর্ভাবনা বা টেনশন তৈরি হতে পারে। তো এগুলো থেকে মুক্তি পেতে হলে এই শব্দ দূষণটাকে রোধ করতে হবে। শব্দ দূষণটা কীভাবে রোধ করতে পারি? নয়েজ সৃষ্টি করে এমন কিছু থেকে শব্দ উৎপত্তি করা যাবে না, বা আমরা যে এলাকায় বসবাস করি সেই এলাকায় বাইরে রাখতে হবে। নয়েজ সৃষ্টি করে এমন কলকারখানা আমাদের আবাসিক এলাকা থেকে বাইরে স্থাপন করতে হবে। যানবাহনের হর্ন যতটা সম্ভব সহনীয় মাত্রায় ব্যবহার করতে হবে। রেডিও, টেলিভিশন যে সকল যেসব বাদ্যযন্ত্র আমরা উচ্চ শব্দে ব্যবহার করা যাবে না। রাস্তার পাশে ঘরবাড়ির চারিদিকে গাছপালা লাগাতে হবে, যাতে ঘরবাড়িতে শব্দের পৌঁছাতে বাধা সৃষ্টি করতে পারি এবং শব্দটা কম পৌঁছাবে। কিছু কিছু শব্দ সৃষ্টিকারী যন্ত্র আমাদের বইয়ে দেওয়া আছে, যেমন বাঁশি, একতারা, দোতারা, এগুলো সম্বন্ধে আসলে আলোচনা করে কিছু নেই। এগুলো আমাদের বিভিন্ন আমরা মিউজিক বা গান শোনার ক্ষেত্রে বা বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহার করে থাকি। আবার কিছু কিছু শব্দের উৎস বা রিক্সার বেল ইত্যাদি, যেগুলো আমরা ব্যবহার করে থাকি হর্ন বা মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য। তাহলে এই শব্দযন্ত্রগুলো কি? শব্দযন্ত্রগুলো বাঁশি, একতারা, দোতারা, এগুলো আমরা গান বাজনার কাছে ব্যবহার করে থাকি, এবং বেল, গাড়ির হর্ন, এগুলো আমরা মানুষের মনোযোগ আকর্ষণের জন্য ব্যবহার করে থাকি। তো এই ছিল মোটামুটি আজকে আমাদের এই সপ্তম শ্রেণীর অষ্টম অধ্যায়টি শব্দের কথা। আশা করি তোমরা এই অধ্যায়টি সম্পূর্ণ বুঝতে পেরেছ। আমি অনেক দ্রুত কথা বলি, কারণ আমাদের এই ক্লাসগুলো খুব অল্প পরিসরে নিতে হয় এবং ব্যক্তিটা খুব কম করতে, এই কারণে আমি দ্রুত বলি। তাই আমি আশা করি তোমরা ধীরে ধীরে আমার কথাগুলো শোনার চেষ্টা করবে, মেন বই দেখে বুঝে পড়ার চেষ্টা করবে, তাহলে ইনশাল্লাহ এবং তোমাদের কোনো সমস্যা থাকবে না। তা আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে অন্য আরেকটি অধ্যায় নিয়ে। সে পর্যন্ত তোমরা বাসায় মনোযোগ সহকারে পড়তে থাকো, বসতে থাকো এবং নিরাপদে থাকো, বাসায় থাকো। আল্লাহ হাফেজ।